নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 17ই মার্চ রবিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে পশ্চিমবঙ্গে 7 দফায় ভোট, খুশি বিরোধীরা, তবে নাখোশ কিন্তু তৃণমূল। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও এতদিন ধরে চলে আসা প্রথমে আন্তর্জাতিক, তারপর জাতীয় এবং তারপর আঞ্চলিক খবর দেখানোর বদলে এবার উল্টো দিক দিয়ে প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর, তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর, যার মধ্যে থাকছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, যারা জনগণকে মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে ভোট নিয়ে দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে তাদের উচিত শিক্ষা দিতে হবে। আগেই নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ ছিল, নির্ঘণ্ট ঘোষণার দিনেও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, ধর্ম নিয়ে বা ধর্মস্থানে ভোটের প্রচার নয়। নামাজ পড়ার সময় গুজরাটের হোস্টেলে বিদেশি পড়ুয়াদের উপরে দুষ্কৃতীদের হামলা। ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রীর বিষয়ে কি বলল হামাস, জেনে নিন। রাফাতে হামলার সম্মতির মাঝেও যুদ্ধবিরতির সুযোগ রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভ্লাদিমির পুতিনের রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ভোট গ্রহণের শেষ দিন আজ রবিবার। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমি না জিতলে গণতন্ত্রের পতন ঘটবে, আমেরিকায় দেশ তছনছ হয়ে যাবে। ইয়েমেনের তাইজ এবং হুদাইদা প্রদেশে আবারও ইঙ্গো মার্কিন বাহিনীর বিমান হামলা, শাস্তির হুমকি দিয়েছে হুতিরা। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। পশ্চিমবঙ্গে 7 দফায় ভোট, খুশি বিরোধীরা, তবে নাখোশ কিন্তু তৃণমূল। পশ্চিমবঙ্গে 44 দিন ধরে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ চলবে রাজ্যের 80,000 ভোট কেন্দ্রে। শুরু আগামী 19শে এপ্রিল থেকে, শেষ হবে 1 জুন, আর ফলাফল প্রকাশিত হবে 4 জুন। গতকাল শনিবার ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা করেছেন, আসন্ন লোকসভা নির্বাচনের 543টা লোকসভা আসনের নির্ঘণ্ট নির্বাচনী তফসিল 7 দফায় ভোট করা নিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো খুশি হলেও এই বিষয়ে সমালোচনায় মুখর হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। ভারতের লোকসভার 543টা আসনের মধ্যে 42টা আসন রয়েছে পশ্চিমবঙ্গে। এই 42টা আসনের মধ্যে রয়েছে সাধারণ শ্রেণীভুক্ত 30টা আসন, তফসিলি জাতির জন্য রয়েছে 10টা আসন, আর তফসিলি জনজাতির জন্য রয়েছে 2টা আসন। রাজ্যের 22টা জেলার 80,530টা কেন্দ্রে ভোট হবে। এক কেন্দ্রে গড়ে ভোটার সংখ্যা 943 জন। এর মধ্যে নারী পরিচালিত ভোট কেন্দ্র থাকছে 5,942টা, আর বিশেষভাবে সক্ষম পরিচালিত ভোট কেন্দ্র থাকছে 24টা। ওয়েবকাস্ট হবে 42,000 ভোট কেন্দ্রে। পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো নির্বাচনে শাসক দল তৃণমূলের সন্ত্রাসের আশঙ্কা করছে বেশ আগে থেকেই। এর মধ্যে 7 দফায় ভোট গ্রহণের ঘোষণায় খুশি হয়েছেন বিরোধী দলের অনেক নেতাই। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেছেন, 7 দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে ভালো করেছে নির্বাচন কমিশন। এ রাজ্যে যেভাবে সন্ত্রাস চলে তাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে একাধিক দফায় কড়া পাহারায় ভোট করানো দরকার। ভোটের দিনের অনেক আগেই যেন ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যায়, সেটা নির্বাচন কমিশনকে অবশ্যই নিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার 7 দফার ভোটের ঘোষণায় খুশি হয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, আশা করি গতবারের চেয়ে এবার আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে বাংলার ভোটে। আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ভোটের তফসিল শুনেছি, যেভাবে এবার নির্বাচন কমিশন ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে পক্ষপাতহীন ভোট করানোর প্রতিশ্রুতি দিয়েছে, তাতে ভরসা পাচ্ছি। তবে 7 দফার ভোটের ঘোষণায় নাখোশ কিন্তু তৃণমূল। তারা বিবৃতি দিয়ে বলেছে, এই তফসিলের ফলে ভোটারদের অসুবিধা হবে, এতে সুবিধে পাবে আর্থিকভাবে ক্ষমতাবান দলগুলো, কারণ এই সব ধনবান দল তাদের টাকা কাজে লাগিয়ে ভোটের ফল নিয়ন্ত্রণ করতে পারবে। পশ্চিমবঙ্গের মোট ভোটার রয়েছেন 7,29,00,000
59,19,891 জন। এর মধ্যে পুরুষ ভোটার 3,85,69,610 জন, আর নারী ভোটার 3,70,48,511 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 1,770 জন। বিশেষভাবে সক্ষম ভোটার হলেন 5,04,920 জন। 85 বছরের ঊর্ধ্বের ভোটার সংখ্যা 4,83,197 জন। শতবর্ষের ভোটার 3,596 জন। 18 থেকে 19 বছরের ভোটার 15,72,455 জন। 20 থেকে 29 বছরের ভোটার 1,66,39,081 জন। আর চাকরিজীবী ভোটার 1,13,806 জন। পশ্চিমবঙ্গ রাজ্যে ভোট নেওয়া হবে 7 দফায়: 19 এপ্রিল, 26 এপ্রিল, 7 মে, 13 মে, 20 মে, 25 মে এবং 1 জুন। আর ভোট গণনা হবে 4 জুন। প্রথম দফায় 19 এপ্রিল ভোট নেওয়া হবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি আসনে। দ্বিতীয় দফায় 26 এপ্রিল ভোট নেওয়া হবে রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং আসনে। তৃতীয় দফায় 7 মে ভোট নেওয়া হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর আসনে। চতুর্থ দফায় 1 মে ভোট নেওয়া হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, আসানসোল, বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর আসনে। 20 মে পঞ্চম দফায় ভোট নেওয়া হবে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ কেন্দ্রে। 25 মে ষষ্ঠ দফায় ভোট নেওয়া হবে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর আসনে। 1 জুন সপ্তম দফা বা শেষ দফায় ভোট নেওয়া হবে উত্তর এবং দক্ষিণ কলকাতা, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে। আর 4 জুন হবে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, যারা জনগণকে মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে ভোট নিয়ে দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে তাদের উচিত শিক্ষা দিতে হবে। তিনি গতকাল শনিবার বেলদা স্টেডিয়াম ময়দানে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ করে তাদের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, যদি মোদিজি প্রমাণ করতে পারেন যে বাংলার মানুষের বাড়ির জন্য 3 বছরে 10 পয়সাও কেন্দ্রীয় সরকার দিয়েছে, তাহলে আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আপনাদের সকলের সামনে আপনাদের সাক্ষী রেখে বলে গেলাম। অভিষেক বিজেপিকে টার্গেট করে বলেছেন, আগামী নির্বাচন শুধু নির্বাচিত করার নির্বাচন নয়। যারা আপনাদের কাছ থেকে ভোট নিয়ে আপনাদের মিথ্যা কথা বলে, ভাঁওতা দিয়ে, ভুল বুঝিয়ে এবং 5 বছরে দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট এবং জামানত বাজেয়াপ্ত করার ভোট। এই ভোট নির্বাচিত করার ভোট নয়। এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। মানুষকে যারা ভুল বুঝিয়েছে তাদের শিক্ষা দেওয়ার ভোট। এমনভাবে এদেরকে জবাব দিতে হবে যে 5 বছর যেভাবে বাংলার মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, একইভাবে এদের ভোটে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আগেই নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ ছিল, নির্ঘণ্ট ঘোষণার দিনেও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ধর্ম নিয়ে বা ধর্মস্থানে ভোটের প্রচার নয়, ভোট প্রচারে ধর্মকে ব্যবহার করা নয় বলে রাজনৈতিক দলগুলোকে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। এদিন রাজনৈতিক দল তথা নেতাদের জন্য একাধিক বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। তারা বলেছে, ভোট প্রচারে কোনো উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, ভোট প্রচারে ধর্মকে ব্যবহার করা যাবে না, নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার করা যাবে না, কোনো বিনামূল্যে উপহার দেওয়া চলবে না, টাকা, মদ, শাড়ি, প্রেসার কুকারের মতো জিনিস দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে। জিএসটির মাধ্যমে নজর রাখা হবে যে কোনো পণ্যের হঠাৎ চাহিদা বাড়ছে কিনা। বিমানবন্দরেও রাখা হবে কড়া নজরদারি। যে রাজ্যে হেলিকপ্টার অবতরণ করবে সেখানেও চেকিং হবে। রেল এবং সড়ক পথেও কড়া নজরদারি চালানো হবে। নির্বাচনে যাতে রক্তগঙ্গা না বয় সেদিকে কড়া নজর রাখা হবে। অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে, তেমনই নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। প্রার্থীর অপরাধের ইতিহাস বা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকলে তাকে 3 বার সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে হবে। রাজনৈতিক দলকেও জানাতে হবে যে কেন অপরাধের ইতিহাস থাকা কাউকে প্রার্থী করা হলো, অন্য কাউকে কেন প্রার্থী করা হলো না। ফেক নিউজ তৈরি করা যাবে না। এবারের নির্বাচনে নয়া নিয়ম হচ্ছে, রাজ্যের হাতে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট করার ক্ষমতা দেয়া হচ্ছে। বিভিন্ন কেন্দ্রে ভোটের 48 ঘন্টা আগে নিষিদ্ধ হয়ে যাবে মাইক, লাউডস্পিকারের ব্যবহার। ভোটের সময় বঙ্গবাসীকে নিরাপত্তা দিতে রাজ্যে মোতায়েন করা হবে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জম্মু এবং কাশ্মীরের থেকেও বেশি সংখ্যক বাহিনী বাংলায় মোতায়েন করা হবে। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার এবং নির্বাচনী আধিকারিক সুখবীর সিং সান্ধু ভোটের দিনক্ষণ ঘোষণা করেছেন। এবার মোট 7 দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। গোটা ভারতবর্ষের মোট 543টা আসনে
বাংলার পাশাপাশি বিহার এবং উত্তরপ্রদেশে 7 দফায় ভোট হচ্ছে। আগামী 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোট, চলবে 1 জুন পর্যন্ত। মোট 47 দিন ধরে চলবে ভোট পর্ব। ফল ঘোষণা হবে 4 জুন। 22 রাজ্যে 1 দফাতেই ভোট গ্রহণ করা হবে, 2 দফায় ভোট গ্রহণ করা হবে। 4টে রাজ্যে কর্ণাটক, ত্রিপুরা, মণিপুর এবং রাজস্থানে 3 দফায় ভোট হবে। অসম এবং ছত্তিশগড়ে 4 দফায় ভোট হবে। ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডে 5 দফায় ভোট। মহারাষ্ট্র এবং জম্মু কাশ্মীরে 7 দফায় ভোট হবে। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও বিহারে রাজীব কুমার বলেন, আমাদের দায়িত্ব সঠিকভাবে ভোট পরিচালনা করা। এবার 97 কোটি ভোটার রয়েছে, তাদের মধ্যে 49.7 কোটি পুরুষ এবং 47.1 কোটি মহিলা। নতুন ভোটার 1.82 কোটি। নির্বাচনী আধিকারিক এবং নির্বাচনী কর্মী 1.5 কোটি। 100 বছরের বেশি বয়স এমন ভোটারের সংখ্যা 2.18 লক্ষ। এবার মহিলা ভোটার 97% বেড়েছে। ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা 48,000। 10,50,000 ভোট কেন্দ্র রয়েছে। ইভিএম থাকছে 55 লক্ষ। 85 বছরের ঊর্ধ্বে ভোটারদের কাছে ফর্ম পৌঁছে দেওয়া হবে, তারা বুথে না আসলে বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হবে। 16 জুন শেষ হচ্ছে চলতি লোকসভার মেয়াদ। লোকসভা নির্বাচনের সঙ্গেই 26টা বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন। বিহার, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ুতে উপনির্বাচন বাকি, সেগুলোতে লোকসভার সঙ্গেই ভোট হবে। নামাজ পড়ার সময় গুজরাটের হোস্টেলে বিদেশি পড়ুয়াদের উপর দুষ্কৃতীদের হামলা। ফের সংবাদের শিরোনামে গুজরাট। নামাজ পড়ার সময় গুজরাটের এক হোস্টেলে ঢুকে ভাঙচুরের অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। এই হামলার জেরে 5 জন বিদেশি পড়ুয়া আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। এই পড়ুয়ারা আফগানিস্তান, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান এবং আফ্রিকার দেশ থেকে এখানে পড়তে এসেছিলেন। রাতের বেলা নামাজ পড়ার জন্য হোস্টেলের ভিতরেই জড়ো হয়েছিলেন এই পড়ুয়ারা। অভিযোগ, সেই সময় সেখানে উপস্থিত হয় একদল দুষ্কৃতী। তাদের হাতে নানা ধরনের অস্ত্র ছিল। এরপর হোস্টেলের ঘরে ঢুকে তারা ভাঙচুর চালায় বলে অভিযোগ। নিরাপত্তা রক্ষীরা তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। হামলার ঘটনার আধ ঘন্টা পরে সেখানে পুলিশ পৌঁছয়। আহত পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার নিন্দা করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রীর বিষয়ে কি বলল হামাস, জেনে নিন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শুক্রবার একতরফাভাবে দেশটার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। প্রেসিডেন্টের এমন একতরফা নীতির নিন্দা জানিয়েছে হামাস। হামাস এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনিদের রাজনৈতিক বিভাজন মিটিয়ে ঐক্যবদ্ধ নেতৃত্বের লক্ষ্যে সম্প্রতি মস্কোতে একটা বৈঠক হয়েছে। সেখানে ফাতা আন্দোলনও অংশ নিয়েছিল। তদুপরি ফিলিস্তিনি জনগণ এবং জাতীয়তার ক্ষতি করে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া এবং প্রচলিত ধারাকে অব্যাহত রাখায় ফাতাহের এমন সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করছি। হামাস আরও বলেছে, একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া এবং জাতীয় ঐক্যমত্য ছাড়াই নতুন সরকার গঠনের মতো সিদ্ধান্ত নেওয়া কেবল একতরফাবাদের নীতিকেই শক্তিশালী করে এবং বিভাজনকে আরও নিবিড় করে তোলে। রাফাতে হামলার সম্মতির মাঝেও যুদ্ধবিরতির সুযোগ রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসের সঙ্গে জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনার জন্য কাতারে আরেক দফা প্রতিনিধি দল পাঠাতে সম্মত হয়েছেন তিনি। ফিলিস্তিনে ইসরায়েলের হামলা শুরুর 5 মাস পর নেতানিয়াহু রাফা শহরটাতে হামলার অনুমোদন দিয়েছেন। তবে ইসরায়েলের বৈশ্বিক মিত্র এবং সমালোচকরা তাকে এই হামলা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছিলেন। তাদের আশঙ্কা, এতে বেসামরিক লোকজনের মৃত্যু আরও বাড়বে। ইতিমধ্যে ইসরায়েলি হামলায় গাজায় 31,550 জনেরও বেশি নিহত হয়েছেন। তবে ইসরায়েল বলছে, হামাসের শেষ আশ্রয়স্থল রাফা তারা তছনছ করে দেবে। ওয়াশিংটনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি বলেছেন, রাফা নিয়ে ইসরায়েলের পরিকল্পনা এখনও তারা দেখেননি। নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেছেন, জিম্মি মুক্তি নিয়ে যুদ্ধবিরতির বিষয়টা এখনও তাদের আয়ত্তের মধ্যে রয়েছে। তবে এই নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের কাছে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। তাতে 100 জন যাবজ্জীবন পাওয়া ফিলিস্তিনির মুক্তির বদলে তারা ইসরায়েলি কিছু জিম্মিকে ছাড়তে সম্মতির কথা রয়েছে। নেতানিয়াহুর পক্ষ থেকে হামাসের দাবিকে অবাস্তব বললেও তারা দোহায় প্রতিনিধি পাঠাতে সম্মত হয়েছে। ভ্লাদিমির পুতিনের রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের শেষ দিন আজ রবিবার। এই নির্বাচন দেশটার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আরও 6 বছরের জন্য ক্ষমতায় রাখবে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ায় 3 দিনের এই প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছিল গত 15ই মার্চ শুক্রবার। দেশটার কর্মকর্তাদের তথ্যমতে প্রথম 2 দিনে অর্ধেকের বেশি ভোটার কেন্দ্রে গিয়েছেন। ভোটের শেষ দিন দেশটার বিরোধীদের শক্তি পরীক্ষা হবে। বিরোধীরা আজ দুপুরে একই সময় ভোট দেওয়ার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এই
পদক্ষেপের নাম দেওয়া হয়েছে পুতিনের বিরুদ্ধে দুপুর। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে বিক্ষিপ্ত বিক্ষোভ হয়েছে, তবে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধের সর্বশেষ ঘটনাবলী ভোটের ওপর একটা বড় ধরনের ছায়া ফেলেছে। গত শুক্রবার পুতিন রাশিয়ার ভেতরে এবং ইউক্রেনে মস্কো নিয়ন্ত্রিত অঞ্চলে তীব্র ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে নির্বাচন বিঘ্নিত করার চেষ্টার জন্য কিয়েভকে অভিযুক্ত করেছেন। এই জন্য তিনি ইউক্রেনকে শাস্তি দেওয়ার অঙ্গীকারও করেছেন। স্থানীয় রুশ কর্মকর্তারা আজ ভোরে বলেছেন কিয়েভের বাহিনী ইউক্রেনের সীমান্তবর্তী রুশ অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমি না জিতলে গণতন্ত্রের পতন ঘটবে, দেশ তছনছ হয়ে যাবে। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষণ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই মন্তব্যের মধ্যে দিয়ে তিনি তার হোয়াইট হাউসে যাওয়ার প্রচারকে দেশের জন্য এক সন্ধিক্ষণ হিসেবে চিত্রায়িত করেছেন। ওহাইও অঙ্গরাজ্যে গতকাল শনিবার একটা নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেছেন। সমাবেশে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আমি না জিতলে গণতন্ত্রের পতন ঘটবে, দেশ তছনছ হয়ে যাবে। তবে এই বক্তব্য দিয়ে তিনি কি বোঝাতে চাইছেন সেটা পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রের মোটরগাড়ি শিল্পের ঝুঁকি নিয়ে কথা বলার সময় এই মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেনের তাইজ এবং হুদাইদা প্রদেশে আবারও ইঙ্গো মার্কিন বাহিনীর বিমান হামলা। শাস্তির হুমকি দিয়েছে হুতিরা। লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইহুদিবাদী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী যে হামলা চালিয়ে আসছে তা ঠেকানোর নাম করে ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনের ওপর বেশ কিছুদিন ধরে আগ্রাসন চালাচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েল গত 5 মাসের বেশি সময় ধরে ভয়াবহ আগ্রাসন এবং গণহত্যা চালিয়ে আসছে। এর প্রতিবাদে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের হুতি যোদ্ধারা এডেন উপসাগর এবং লোহিত সাগরে ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজে হামলা শুরু করে। ইয়েমেনের ওপর হামলা শুরু করলে হুতি যোদ্ধারা মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকা এবং ব্রিটেনের জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করে। ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনের ওপর নতুন যে হামলা চালিয়েছে তাতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। এই হামলার বিরুদ্ধে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের শীর্ষ পর্যায়ের সদস্য মোহাম্মদ আলী আল হুথি কঠোর নিন্দা প্রকাশ করেছেন। তিনি জোরালো ভাষায় বলেছেন, ইঙ্গো মার্কিন বাহিনীকে এজন্য মারাত্মক শাস্তির মুখে পড়তে হবে।